এখান থেকে একটা মিষ্টি তোলো। না মানে, আবার এসবের কি দরকার ছিল? আরে তোলো তোলো, তোমরা আজকালকার দিনের ছেলেরা না সত্যি। তাহলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ মানে, আরে মানে মানে কি করছো? মেহুলি, এদিকে আয় তো। মেহুলির সাথে আমার প্রেমটা তাও আজ 5 বছরের। বেশ কিছুদিন ধরে বাড়িতে আমাদের কথাটা জানানো নিয়ে দোটানা চলছিল। অবশেষে মেহুলি জানিয়ে দিল, তারই ফলস্বরূপ আজ ওদের বাড়িতে আমার আসা। তা তুমি কি করো? না মানে, ও জানে আমি আমি এখনো তেমন কিছু করে উঠতে পারিনি, স্ট্রাগল করছি। তবে আপনি আমাকে একটু সময় দিন, আমি আমি ঠিক কিছু না কিছু করে নেব। সময়? তা কত সময় নেবে? মেহুলির জন্য মাসে আমার কত টাকা ধরা থাকে তার কোনো আইডিয়া তোমার আছে? না মানে, স্টেবল কিছু করার চেষ্টা করো, বুঝলে? আর বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখো না। আমার মেয়েকে বিয়ে করার কথা ভুলে যাও, বুঝলে? ওনার এমন কথায় আমার মাথায় বজ্রপাত হলো। হতভম্বের মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই বলে উঠতে পারলাম না। মেহুলির চোখে তখন জলের ধারা। শোনো, তুমি এখন আসতে পারো। ভাই, তোর একটা কাজ কর, তুই টাকা কামিয়ে না তুই ওর বাবাকে দেখিয়ে দে। তখন দেখবি নিজে হাতে, হ্যাঁ, নিজে হাতে মেয়েকে তোর হাতে তুলে দিচ্ছেন। অন্ধকার গলিতে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পুরনো পাড়ার পরিচিত সায়ন্তন কথাগুলো বলল। না রে, ওসব আমার ভাগ্যে নেই। ভালো একটা চাকরিও তো জোগাড় করতে পারলাম না। ভেবেছিলাম একটা ব্যবসা করব, কিন্তু প্রতিবারই পিছিয়ে গেছি শুধু টাকার কথা ভেবে। অত টাকা আমায় কে দেবে, কোত্থেকে পাবো? এরপর সায়ন্তন চুপ করে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, আমার পরিচিত একজনের একটা কাজ আছে, করবি? দেখ, তাতে তোর হাতেও কিছু আসবে, আমার হাতেও কিছু মাল করি আসবে। তারপর সেটা দিয়ে তুই নতুন একটা ব্যবসা শুরু করতে পারবি। মানে কাজটা কি? আরে তেমন কিছু না ভাই, এক পরিচিতর থেকে একটা ব্যাগ নিতে হবে তোকে, দিয়ে সেটাকে বারাণসী পৌঁছে দিতে হবে, এটুকুই। কিন্তু দেখ ভাই, উনি আমাকে বলেছেন চেনা কাউকে দিয়ে, যাকে ট্রাস্ট করা যায় তাকে দিয়ে কাজটা করতে। ভাই সত্যি কথা বলছি, আমি কিন্তু তোকে খুব ট্রাস্ট করি, সেই জন্য আমি তোকে বললাম। আর তাছাড়া তুই এত ভাবছিস কেন? শুধু তুই যাবি, ব্যাগটা দিবি, ব্যাস, সাথে সাথেই তুই টাকা পেয়ে যাবি। আচ্ছা। সায়ন্তনের কথা মতো সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঠিকানা খুঁজতে খুঁজতে শহরের এক প্রান্তে থাকা একটা 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিশাল বড় চত্বর জুড়ে একটা পুরনো দিনের বাড়ি। ভিতরে সম্ভবত রেডিও কিংবা গ্রামাফোন চলছিল। কলিং বেল বাজাতেই ভিতর থেকে কেউ একজন বলে উঠলেন, কে? আমি। ওই সায়ন্তন আমায় পাঠিয়েছে। খুলছি, একটু দাঁড়ান। পাজামা পাঞ্জাবি পরা বয়স্ক জরাজীর্ণ কঙ্কালসার লোকটার উস্কো খুস্কো চুল, চোখের তলায় কালি। খুব ভীত আর সন্ত্রস্ত দেখাচ্ছে লোকটাকে। সায়ন্তন আপনার কাছে পাঠালো, ওই কি একটা ব্যাগ নাকি বারাণসীতে দিয়ে আসতে হবে, ওই ব্যাপারে। লোকটা কাঁপা কাঁপা হাতে দরজার পিছন থেকে একটা পুঁটলি বের করে আমার হাতে দিল। এই নাও, তুমি এই পুটলিটা নিয়ে বারাণসী চলে যাও। এই নাও, এই টিকিট আর এই কাগজখানা রাখো। এতে একটা বাঙালি হোটেলের ঠিকানা দেওয়া আছে, তুমি ওখানেই উঠবে, বুঝেছ? আর বলো
নটবর বাবু পাঠিয়েছে, বুঝেছ? অদ্ভুত লাগলো লোকটার আচরণ আর এই পুটলিটাকে দেখে। মনে সন্দেহ জাগলেও বিশেষ কিছু বলতে পারলাম না। সব কিছু কেমন তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল। ট্রেনে উঠে পড়েছি, তাও ঘন্টাখানেক হচ্ছে। মাঝরাতে ট্রেন ঝমঝম শব্দ করে প্রবল বেগে গিয়ে চলল বারাণসীর পথে। অন্ধকার কামরায় চোখে ঘুম জড়িয়ে এলো। হঠাৎ প্রচণ্ড একটা চাপ গলায় অনুভব করলাম, যেন কেউ আমার গলা টিপে ধরেছে। কি, কোথায় যাচ্ছ? এক্ষুনি বাড়ি ফিরে যাও, নইলে ঘোর বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। তড়িঘড়ি সোজা হয়ে বসলাম। অন্ধকারে কামরায় তো কাউকে দেখতে পেলাম না, সবাই যে যার মতো ঘুমোচ্ছে। তাহলে কে ছিল ওটা? কিরকম যেন একটা ভয় দানা বাঁধলো মনের মধ্যে। সিটের তলায় পুটলিটাকে দেখলাম কেমন যেন নড়ে উঠল। চোখটাকে রগড়ালাম ভালো করে। না, ভুল তো দেখছি না। কাঁপা কাঁপা হাতে পুটলিটাকে তুলে ধরে কি আছে দেখতে যাবো, এমন সময় আবার আকাশে অন্ধকার হয়ে উঠেছে, আলোর রহস্যময়ী সহদরার মতোই অন্ধকার। ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। এমনভাবে কে কবিতা পাঠ করছে? গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো জানলার সামনে কেউ বসে রয়েছে। জ্যোৎস্নার নিটোলা আলো এসে পড়েছে ওর গায়ে। তবু মুখটা অস্পষ্ট। এই কণ্ঠস্বর যে আমার বড় চেনা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। এরপর যখন ট্রেন বারাণসীতে এসে থামলো, তখন প্রায় দুপুরবেলা। ভর দুপুরবেলা রোদের ঝলকে পুড়তে পুড়তে অবশেষে সঠিক ঠিকানায় এসে পৌঁছলাম। ঘাটের থেকে খানিকটা দূরে একটা বাঙালি হোটেল। দেওয়ালে লোনা ধরা, কড়িবর্গার ছাদ। বহু পুরনো গড়নের একটা হোটেল। রিসেপশনে উপস্থিত থাকা বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলে বুঝলাম 203 নম্বর ঘরটা দোতলার কোণের দিকের। সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে এসে দু একবার টোকা দিলাম। কোনো সাড়া শব্দ নেই। বলছি, ভেতরে কেউ আছেন? আশ্চর্য, কোথায় গেল? ঘরে কেউ নেই নাকি? এই ঘরে স্থানীয় এক লোকের তো থাকার কথা। হালকা করে ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। আটকে উঠলাম। একটা লোক দরজার সামনে উপুর হয়ে পড়ে আছে। ওনার মাথার চারদিকে রক্তের ধারা। এ কি? এটা কি দেখছি? দেখে মনে হলো অনেকক্ষণ আগেই মারা গেছে লোকটা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি চিৎকার করে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে গলা শুকিয়ে কাঠ। একটা টু শব্দও করতে পারলাম না। আর ঠিক সেই সময় কানের পাশে আবার শুনতে পেলাম, এই ঘুম চেয়েছিলে বুঝি? রক্ত ফেরা মাখা মুখে মোড়কের ইঁদুরের মতো ঘাড় খুঁজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না আর। বাঁচতে চাইলে পালাও, পালিয়ে যাও এখান থেকে। কিন্তু না, কানের পাশ থেকে ফের বলে উঠল কেউ, ওটাকে ওখানে ফেলো না ওটাকে, সাথে নিয়ে চলো সাথে। এরপর চুপি সারে সিঁড়ি দিয়ে নেমে এলাম। সায়ন্তনকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবার বিফল হয়েছি। এ কোন বিপদে জড়িয়ে পড়লাম আমি? তৎক্ষণাৎ কাউকে কিচ্ছু না বলে হোটেলের বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে আকাশের কোলে সাঁঝের ছোঁয়া লেগেছে। কাঁসর, ঘণ্টা, ধূপ ধুনোর গন্ধে চারদিক ম ম করছে। ঘাটের সামনে এসে দাঁড়ালাম। অগুন্তি লোকজনের ভিড়ের মাঝেও আমার যেন ভীষণ ভয় করলো, ভীষণ একা মনে হলো। পুটলিটাকে যে ফেলে দেবো কোথাও, সে সাহস হলো না। এক পা দুপা করে নেমে ঘাটের এক কোনায় গিয়ে বসলাম। রাশি রাশি বোঝাই করা কাঠ, সেই চিতার আগুনে জ্বলছে সব দেহগুলো। ধোঁয়ার কুণ্ডলিতে আকাশ ছেয়ে যাচ্ছে।
পুটলিটার দিকে তাকালাম। কি এমন আছে এটার মধ্যে? ভারী কৌতূহল হলো। এই যে মহাশয়, এই যে বারাণসীতে এসে কেমন লাগছে? পাশে কাউকে যেন অনুভব করলাম। ঘাড় ফেরাতেই দেখলাম অতি পরিচিত একটা মুখ। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় এলোমেলো চুল। পাঞ্জাবি, মাথায় এলোমেলো চুল। আরে, এ তো রাহুল, যার প্রতিটা কাজের গুণমুগ্ধ দর্শক আমি, যার হাস্যরস, নাটক, কবিতা সব কিছুই আমার বড় প্রিয়। আরে রাহুল, তুমি এখানে? জানো আমি তোমার কাজের কত বড় ভক্ত। আমি যে কি তোমায় দেখে বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলছি। কি যে বলছো তুমি? সত্যি বলছি, বিশ্বাস করো, একটুও বানিয়ে বলছি না। গুণী মানুষরা এরকম ভনিতা একটু আধটু করে, আমি জানি। আমি সুজীব। তুমি কি এখানে ঘুরতে এসছো? হ্যাঁ, বলতেই পারো, আবার নাও বলতে পারো। ওর বলা কথাগুলোর মানে আমার কাছে ঠিক স্পষ্ট হলো না। তারপর আমার দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, তোমার জীবনে অনেক কষ্ট, তাই না? ওর ওই কথা শুনে আমার বুকটা ফেটে যেন চৌচির হয়ে গেল। ও কি করে জানলো আমার মনের কথা? এভাবে আমায় কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, জানো। মাঝে মাঝে মনে হয় এই জীবনটাকে নিয়ে আমি কি করছি। একটা আনসাকসেসফুল বেকার ছেলে হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। সব স্বপ্নগুলো যেন আমার চোখের সামনে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমি চেয়েও সেগুলোকে ধরতে পারছি না। ওই যে দূরে চিতাগুলোকে দেখছো, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে শরীরগুলো, ওই মানুষগুলোও কিন্তু স্বপ্ন দেখেছিল। বলতে পারো ওদের কজনের স্বপ্ন সত্যি হয়েছে? না, জানি না। আমার তো মনে হয় জীবনে টাকা না থাকলে স্বপ্ন দেখাই উচিত নয়। তাহলে যে মানুষগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে তাদের পকেটে অনেক টাকা আছে, তাই না? টাকাগুলো নিয়ে স্বর্গে যাবে ওরা, কি তাই তো? না, হঠাৎ মাথার মধ্যে কি যেন হলো। এক লহমায় মনে হলো যে টাকার লোভে আমি এত দূর ছুটে এসেছি তা সম্পূর্ণ মূল্যহীন। দেখো, অর্থের মোহে জড়িয়ে কি লাভ যখন তোমার খালি হাতেই ফিরতে হবে? রাহুল, আমি বুঝতে পেরেছি, আমি উপলব্ধি করেছি যে জীবনে টাকার ভূমিকা থাকলেও তা জীবনের সব নয়। যাই হোক, তোমায় একটা কথা বলি, আমি কিন্তু রাহুল নই। মানে? ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলাম আমার আশপাশে রাহুল নেই। রাহুল, রাহুল, রাহুল কোথায় গেলে? আশ্চর্য, এসব কি হচ্ছে আমার সাথে? কয়েক পা এগোতেই দেখতে পেলাম একটা পায়ের ছাপ। মন্ত্রমুগ্ধের মতো ওই ছাপ অনুসরণ করে এগিয়ে চললাম। যখন আমার হুঁশ ফিরল, সেই পায়ের ছাপ আর নেই। তখন আমি এসে দাঁড়িয়েছি নির্জন নদীর এক কিনারায়। সহসা প্রবল বেগে ঝড় উঠল, উত্তাল জলরাশি। প্রচন্ড হাওয়ার দাপটে কোত্থেকে যেন একটা কাগজ এসে আমার পায়ে এসে পড়ল। তারপর আবার কানের পাশে সেই স্বর, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। হাত ফসকে পুটলিটাও পড়ে গেল মাটিতে। ওটা তুলতে গেলাম, অকস্মাৎ মাটি থেকে উঠে এলো একটা হাত, পচা গলা, রক্ত মাখা। বাঁচাও আমায়, বাঁচাও, ও আমায় মেরে ফেলছে, বাঁচাও আমায়। রাহুল, এটা রাহুলের গলার স্বর। রাহুল, রাহুল, কি হয়েছে তোমার? রাহুল! আমি ওর হাতটা চেপে ধরলাম। হিমশীতল ঠান্ডা একটা হাত। চমকে উঠে তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিলাম।
ফোন বেজে উঠল। নটবর বাবুর ফোন। হ্যালো, ওই পুটলিটাকে এখনো তোমার কাছে রেখে দিয়েছো নাকি? ফেলে দাও ওটাকে, ওটাকে ফেলে দাও। ও আমার জীবনটাকে শেষ করেছে, তোমাকেও ছাড়বে না। ফেলে দাও ওটাকে, জলে ফেলে দাও। কি বলছে উনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারলাম না। এই লোকটাকে তোমরা ছাড়বে না, ওকে ছাড়বে না তুমি। এই, এই, তুই এখনো কথা বলছিস? আমার হাতটাকে রীতিমতো খামচে ধরলো ওই হাতটা। এই, এই, ছাড় ওকে, ছাড় ওকে, ছেড়ে দে। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তোকে আমি শেষ করে দেবো, ওকে আমি শেষ করে দেবো নটবর। মনে হলো এক খণ্ড যুদ্ধ চোখের সামনে চলছে। দেখলাম হাতটা ধীরে ধীরে আবার মাটিতে মিশে গেল, আর ওদিকে ফোনটাও কেটে গেল সাথে সাথে। আশ্চর্য! নদীর কিনার দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চললাম ঝোড়ো হাওয়ার মধ্যে। কি হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। একটা জরাজীর্ণ শরীর ভীষণ রকম আর্তনাদ করে চলেছে। মধ্যরাতের আকাশ জুড়ে একটা অদ্ভুত ভয়ার্ত শূন্যতা আমায় মুহুর্মুহু গ্রাস করলো। ট্রেনের কামরায় বসে কাল রাতের কথাগুলো ভাবছিলাম। সায়ন্তনকে আমার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা জানানো দরকার। পকেট থেকে ফোনের সাথে একটা মোড়ানো কাগজের টুকরো বের করলাম। এটা এলো কোত্থেকে? মনে পড়ল কাল রাতে ঝড়ে উড়ে আসা সেই কাগজের কথা। পুটলিটা তোলার সময় হয়তো কাগজটা পকেটে পুড়ে নিয়েছিলাম। খুলে দেখলাম হাতে লেখা একটা অস্পষ্ট চিঠি। আমার মৃত্যুর বদলা নাও, না হলে আমার মরেও শান্তি নেই। ওই নটবর আমায় মেরে ফেলেছে। তুমি ভালো মানুষ, আমি জানি। আমার আত্মাকে শান্তি দাও, শান্তি দাও। ইতি প্রমোতোষ। এরপর বহুদিন কেটে গেছে। আমি এখন একটা ছোটোখাটো চাকরি করি। মেহুলির বাবাও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন। সময়ের স্রোতে সব কিছুই ঠিক হয়ে যায়, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। তবে বারাণসীতে কাটানো সেই দিনে আমার সাথে যা যা ঘটেছে তা আদতে বাস্তবিক নাকি পুরোটাই ভ্রম, তা আমি এখনো বুঝিনি। তবে ওই নটবরকে আমি দায়িত্ব নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। তার কারণ আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওই বাড়ির এক সময়ের মালিক ছিল এক অল্প বয়সী ছেলে, প্রমোতোষ। তার তিনকুলে নিজের বলতে কেউ ছিল না, আর নটবর ছিল ওই বাড়িরই ভাড়াটে। কিন্তু এক সময় নটবরই টাকার সম্পত্তির লোভে প্রমোতোষকে খুন করে ওই বাড়ির মাটিতেই চাপা দিয়ে রাখে। তারপর টাকা দিয়ে পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়। প্রমোতোষের প্রেতাত্মা নটবরকে অহরহ বিরক্ত করত। তাই নটবর ওই বাড়ির মাটিতে পুঁতে রাখা ওই প্রমোতোষের হাড়গোড়গুলোকে কোনোভাবে বারাণসীর ঘাটে দাহ করতে চেয়েছিল, যাতে ওর আত্মার মুক্তি ঘটে। কিন্তু অত সহজে কি বাঁচা যায়? শহরের এক অনুষ্ঠানে অবশেষে একদিন রাহুলের সাথে দেখা হলো। ওকে সমস্ত ঘটনাটা জানালাম। ও অবাক হলো ভীষণ। তাই নাকি? এরকম হয়েছিল তোমার সাথে? কিন্তু আমি তো এমন কাউকে চিনি না। তুমি দেখো এই ছবিটা। একে তো হুবহু আমার মতো দেখতে। শেষবার ওই বাড়িতে পুলিশের সাথে যখন গিয়েছিলাম তখন আমিও দেখে অবাক, তাই তো ছবিটা তুলে রেখেছি। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। শুনেছিলাম একই রকম দেখতে পৃথিবীতে একের অধিক মানুষ থাকে, আজ স্বচক্ষে দেখলাম। প্রমোতোষ আর নটবরের ঘটনাটা শুনে রাহুল বলল, অর্থের মুহে জড়িয়ে কি লাভ, যখন খালি হাতেই ফিরতে হবে। আমি অবাক হলাম শুধু। প্রমোতোষ আর রাহুলের মধ্যে আজও এত মিল কি করে?